আজকের আলোচনা পাওলো কোয়েলহোর সেই বিখ্যাত উপন্যাস দি অ্যালকেমিস্ট নিয়ে। বিশ্বজুড়ে কোটি কোটি কপি বিক্রি হওয়া একটা বই। ঠিক তাই। আমাদের কাছের বাংলা অনুবাদও আছে মাকসুদুজ্জামান খানের করা। আচ্ছা আমরা সেটার কিছু অংশ ধরে এগোব। আচ্ছা উপন্যাসের কেন্দ্রে আছে সান্তিয়াগো, একজন মেষপালক, আন্দালুসিয়ার ছেলে। সে বারবার একটা স্বপ্ন দেখে, মিশরের পিরামিডের কাছে নাকি গুপ্তধন লুকানো আছে। হ্যাঁ, আর এই স্বপ্নটাই ওকে টেনে নিয়ে যায় একটা লম্বা যাত্রায়। এই যাত্রাটা কি শুধুই গুপ্তধন খোঁজার? না না, একেবারেই না। আসলে এটা তো একটা রূপক, সান্তিয়াগোর নিজেকে খুঁজে পাওয়ার গল্প। মানে ওর আত্ম আবিষ্কার? একদম, ওর পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত কিংবদন্তি খুঁজে পাওয়ার জার্নি। আমরা চেষ্টা করব এর মূল ভাবনা, দর্শন, প্রতীকগুলো একটু তলিয়ে দেখতে। বুঝতে পারছি। কেন এই আপাত সরল গল্পটা এত মানুষকে নাড়া দেয় সেটাও হয়তো উঠে আসবে আলোচনায়। আশা করা যায়। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। সান্তিয়াগো আন্দালুসিয়ার মাঠ থেকে পিরামিড আর তারপর আবার ফিরে আসা, এই পুরো বৃত্তটা নিয়েই কথা বলি। তো গল্পের শুরুতে সান্তিয়াগো মানে আন্দালুসিয়ার মাঠে বেশ শান্তিতেই আছে, ভেড়া চড়াচ্ছে। হ্যাঁ, পরিচিত জীবন, কিন্তু ওই স্বপ্নটাই ওকে নাড়া দেয়। বারবার একই স্বপ্ন, পিরামিড, গুপ্তধন, ব্যাপারটা কি বলুন তো? এই স্বপ্নটা আসলে ওর ভেতরের ডাক, ওর নিয়তি ওকে ডাকছে বলতে পারেন। ভেতরের ডাক। আর এই স্বপ্নের সূত্র ধরেই ওর দেখা হয় সালেমের সেই রহস্যময় বৃদ্ধ রাজার সাথে, মেলকিসেডেক। হ্যাঁ, মেলকিসেডেক। তিনিই তো প্রথম ওকে ব্যক্তিগত কিংবদন্তির কথা বলেন। ঠিক, তিনিই বোঝান যে প্রত্যেকের জীবনেই একটা বিশেষ উদ্দেশ্য থাকে, একটা স্বপ্ন থাকে, যা পূরণ করতেই তার জন্ম। এটাই তার ব্যক্তিগত কিংবদন্তি। আর সেই বিখ্যাত কথাটা তো তিনিই বলেন। হ্যাঁ, উপন্যাসের একেবারে নির্যাস কথাটা। যখন তুমি সত্যি কিছু চাও, তখন পুরো বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে সাহায্য করতে এগিয়ে আসে, ষড়যন্ত্র করে, কোয়েলহোর ভাষায়। দারুণ একটা ভাবনা। কিন্তু রাজা কি শুধু উপদেশই দিয়েছিলেন নাকি কিছু? না না, একটা বিনিময় ছিল। তিনি সান্তিয়াগোর ভেড়ার পালের 10 ভাগের 1 ভাগ চাইলেন। ও আচ্ছা। আর বিনিময়ে তিনি যাত্রার জন্য কিছু টিপস দিলেন আর 2টো পাথর, উরিম আর থুম্মিম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই পাথর দুটো কিসের জন্য ছিল? ওগুলো হলো হ্যাঁ-দানা উত্তর দেওয়ার জন্য। যখন সে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়বে, তখন পাথরগুলো ওকে পথ দেখাবে, একরকম দিক নির্দেশক আর কি। ইন্টারেস্টিং। তাহলে রাজার কথায় ভরসা করে আর নিজের ভেতরের ডাক শুনে সান্তিয়াগো সব ছেড়ে ছুড়ে এগোলো। হ্যাঁ, নিজের চেনা জগৎ ভেড়াগুলো সব বিক্রি করে দিল। সব? বাবা! সব। সেই টাকা নিয়ে সোজা জাহাজে, আফ্রিকার পথে, ট্যানজিয়া শহরে। কিন্তু শুরুটা তো ভালো ছিল না ওর জন্য, তাই না? আফ্রিকার পা দিয়েই তো। একদমই মসৃণ ছিল না। ট্যানজিয়ারে নেমেই প্রায় সাথে সাথেই সে একটা বাজে অভিজ্ঞতার শিকার হয়। মানে? একজন লোক বন্ধুত্ব পাতিয়ে ওর সব টাকা হাতিয়ে নেয়, একেবারে সব। সর্বনাশ! তাহলে তো ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। খুবই খারাপ। অচেনা জায়গা, পয়সা কড়ি নেই, একা। চাইলেই সে হয়তো ভেঙে পড়তে পারত, বাড়ি ফেরার কথা ভাবতে পারত। কিন্তু সে ফেরেনি। এখানেই কি ওর চরিত্রের জোরটা দেখা যায়? ঠিক। ওই চরম হতাশার মধ্যেও সে ঠিক করে, না, বাড়ি ফিরব না, এখানেই থাকব, লড়াই করব। এটাই ছিল ওর প্রথম বড় পরীক্ষা। এই ধাক্কাটা ওকে কি শেখালো? শেখালো যে স্বপ্ন পূরণের রাস্তাটা সহজ নয়, কাঁটা আছে, হোঁচট আছে। কিন্তু স্বপ্নটাকে ছাড়লে চলবে না, বরং আরও আঁকড়ে ধরতে হবে। তারপর এই অচেনা জায়গায় সে কি করে টিকে থাকল? জীবন ওকে নিয়ে গেল একটা কাঁচের দোকানে, ক্রিস্টাল শপ। ক্রিস্টাল শপ? হ্যাঁ, দোকানের মালিক বেশ ভালো মানুষ, ধার্মিক মুসলিম। তার আবার একটা বড় স্বপ্ন আছে, মক্কায় হজ করতে যাওয়া। ও! কিন্তু মজার ব্যাপার হলো, তিনি স্বপ্নটা পূরণ করতে একটু ভয়ও পান। ভয়? কেন? তার মনে হয় জীবনের ওই একটাই তো বড় স্বপ্ন, ওটা পূরণ হয়ে গেলে তারপর কি থাকবে জীবনে, কি নিয়ে বাঁচবেন তিনি? অদ্ভুত যুক্তি তো, স্বপ্ন পূরণের ভয়। হ্যাঁ, এই চরিত্রটা আসলে আমাদের অনেকেরই প্রতিচ্ছবি, তাই না? আমরা অনেক সময় বদলের ভয়ে বা স্বপ্নটা হারিয়ে ফেলার ভয়ে সেটাকে আঁকড়ে ধরে বাঁচি, পূরণের দিকে এগোই না। স্থিতিশীলতার একটা মায়া। একদম। তো সান্তিয়াগো প্রায় 1 বছর ওই দোকানে কাজ করে। শুধু টাকা জমায় না, নিজের বুদ্ধি খাটিয়ে দোকানের উন্নতিও ঘটায়। মানে সে বসে থাকেনি? না, একদম না। আর সবচেয়ে বড় কথা, এখানেই সে শেখে
কি করে চারপাশের জগৎ থেকে লক্ষণ বা ওমেন চিনতে হয়, পরিবেশের ইঙ্গিত বুঝতে পারাটা যে কত জরুরি সেটা সে এখানেই প্রথম উপলব্ধি করে। তাহলে দোকানে কাজ করে যখন ওর যথেষ্ট টাকা জমল, তখন সে আবার তার আসল লক্ষ্যের দিকে গেল, মানে পিরামিডের দিকে। ঠিক, সে মরুভূমি পার হওয়ার জন্য একটা কাফেলার সাথে যোগ দিল। বেশ লম্বা আর কঠিন যাত্রা সেটা। এই যাত্রায় কি ওর নতুন কারোর সাথে পরিচয় হয়? হ্যাঁ, হয়। এক ইংরেজ ভদ্রলোকের সাথে, বেশ মজার চরিত্র। ইংরেজ? তিনি কিসের জন্য যাচ্ছিলেন? তিনি যাচ্ছিলেন আলফায়েম মরুদ্যানে, এক বিখ্যাত অ্যালকেমিস্টের খোঁজে। তার ধারণা, বই পড়ে পুঁথি ঘেঁটে অ্যালকেমির সব রহস্য জানা যায়। তার মানে দুজনের পথটা এক, কিন্তু জ্ঞান খোঁজার ধরনটা আলাদা। একদম। এখানেই লেখক জ্ঞানের দুটো রাস্তার কথা বলছেন। একজন বইয়ের মাধ্যমে শিখতে চায়, মানে ইংরেজ ভদ্রলোক। আর সান্তিয়াগো? সান্তিয়াগো শেখে জীবন থেকে, প্রকৃতি দেখে, অভিজ্ঞতা কেকে, চারপাশের চিহ্ন বা লক্ষণ পড়ে, যেমনটা সে মেষ চড়াতে গিয়ে বা ক্রিস্টাল দোকানে শিখেছিল। এটা বেশ ইন্টারেস্টিং একটা কন্ট্রাস্ট। তাদের এই একসাথে পথ চলাটা যেন দুই ধরনের জ্ঞান খোঁজার একটা মিলিত যাত্রা। আচ্ছা, তারপর তারা কি নিরাপদে পৌঁছাতে পারল সেই আলফায়েম মরুদ্যানে? জায়গাটা নাকি খুব শান্তিপূর্ণ। হ্যাঁ, অনেক কষ্টকর যাত্রার পর তারা পৌঁছালো আলফেমে। আর জায়গাটা আসলেই মরুভূমির মধ্যে একটা শান্তির দ্বীপের মতো। চারপাশে গোত্রীয় যুদ্ধ চললেও মরুদ্যানটা নিরপেক্ষ, নিরাপদ। আর এখানেই তো সান্তিয়াগোর জীবনে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ঠিক ধরেছেন, এখানেই তার দেখা হয় ফাতিমার সাথে। ফাতিমা? হ্যাঁ, কোর ধারে জল আনতে গিয়ে পরিচয়, আর প্রথম দেখাতেই প্রেম। তাহলে তো ওর যাত্রায় নতুন একটা টানাপোড়েন শুরু হলো। একদিকে গুপ্তধনের স্বপ্ন, ওর পার্সোনাল লেজেন্ড। অন্যদিকে ফাতিমার জন্য এই টান। সে কি করবে? মরুদ্যানে থেকে যাবে ভালোবাসার জন্য, নাকি এগিয়ে যাবে স্বপ্নের দিকে? খুব কঠিন সিদ্ধান্ত। এই মানসিক দোটানার মধ্যেই তার দেখা হয় আসল অ্যালকেমিস্টের সাথে, যার খোঁজে ওই ইংরেজ ভদ্রলোক এসেছিলেন। অ্যালকেমিস্টের সাথে? কিভাবে? তার আগে একটা ঘটনা ঘটে। একদিন সান্তিয়াগো আকাশে দুটো বাজ পাখিকে অদ্ভুতভাবে উড়তে আর লড়তে দেখে। বাজ পাখি? হ্যাঁ, ওই দৃশ্যটা দেখে ওর মনে হয় এটা একটা লক্ষণ, একটা বিপদের সংকেত। ওর মনে হয় মরুদ্যান আক্রান্ত হবে। সে কি এটা কাউকে জানায়? হ্যাঁ, সে সাহস করে গোত্রপ্রধানদের কাছে যায়, ব্যাপারটা জানায়। তারা কি বিশ্বাস করে ওর কথা? একজন অচেনা বাইরের লোক? প্রথমে একটু দ্বিধা ছিল তাদের, কারণ মরুদ্যানটা নিরাপদ বলেই পরিচিত। কিন্তু সান্তিয়াগোর বলার মধ্যে জোর ছিল, তাই তারা সাবধান হয়। এবং সান্তিয়াগোর কথাই সত্যি হয়। মরুদ্যান আক্রান্ত হয়, কিন্তু আগে থেকে তৈরি থাকায় তারা আক্রমণ রুখে দেয়। দারুণ। এই ঘটনায় কি অ্যালকেমিস্টের নজরে আনে ওকে? একদম। অ্যালকেমিস্ট বুঝতে পারেন এই ছেলেটা সাধারণ নয়, সে প্রকৃতির ভাষা বোঝে। সোল অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের আত্মার সাথে ওর যোগাযোগ আছে। তাহলে অ্যালকেমিস্ট কি ওকে সাহায্য করেন ওর দ্বিধা কাটাতে? মানে ফাতিমা আর স্বপ্নের মধ্যে কোনটা বাঁচবে? হ্যাঁ, অ্যালকেমিস্ট ওকে বোঝান যে সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে তার স্বপ্ন বা ব্যক্তিগত কিংবদন্তি থেকে দূরে সরায় না। যে ভালোবাসা সরায় সেটা আসল ভালোবাসা নয়। ঠিক, সেটা আসলে স্বার্থপরতা। তিনি সান্তিয়াগোকে বলেন নিজের মনকে শুনতে, ভয়কে জয় করতে। অ্যালকেমিস্ট শুধু জ্ঞান দেন না, তিনি ওকে রূপান্তরিত হতে সাহায্য করেন। রূপান্তরিত? হ্যাঁ, যেভাবে সাধারণ ধাতু সোনায় রূপান্তরিত হয়, সেভাবেই সান্তিয়াগো আত্মিক জ্ঞানে সমৃদ্ধ হচ্ছিল। তিনি ওকে বিশ্বের আত্মার গভীরতর অর্থ শেখান। এরপর? অ্যালকেমিস্ট আর সান্তিয়াগো একসাথে যাত্রা করে। হ্যাঁ, অ্যালকেমিস্ট ঠিক করেন সান্তিয়াগোকে তার যাত্রা শেষ পর্যন্ত সঙ্গ দেবেন। তারা মরুদ্যান ছেড়ে পিরামিডের দিকে রওনা হয়। কিন্তু পথে তো আবার বিপদ আসে। হ্যাঁ, তারা একদল যোদ্ধার হাতে ধরা পড়ে। অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন অ্যালকেমিস্ট একটা চাল চালেন। তিনি সৈন্যদের সর্দারকে বলেন যে তার সঙ্গী সান্তিয়াগো এত শক্তিশালী যে নিজেকে বাতাসে পরিণত করতে পারে। কি? বাতাসে? এটা তো অবিশ্বাস্য। সর্দার তো হেসেই উড়িয়ে দেয়, কিন্তু কৌতূহলী হয়ে সে সান্তিয়াগোকে 3 দিন সময় দেয়। প্রমাণ করতে পারলে মুক্তি, না পারলে মৃত্যু। বাপরে, এটা তো ওর সবচেয়ে বড় পরীক্ষা। সবচেয়ে কঠিন পরীক্ষা। কিভাবে পারল সে এটা? সে তার সব শিক্ষা কাজে লাগাল। সে মরুভূমির সাথে কথা বলল, বাতাসের সাথে, সূর্যের সাথে সাহায্য চাইল। তারা কি সাহায্য করল? তারা বলল তারাও ঈশ্বরের সৃষ্টি।
কিন্তু এই ক্ষমতা তাদের নেই। তখন সে শেষ পর্যন্ত প্রার্থনা করল সেই মূল শক্তির কাছে, মানে সৃষ্টিকর্তার সেই হাত যা সবকিছু লিখেছে। আর আর সে প্রকৃতির সব উপাদানের সাথে, বিশ্বের আত্মার সাথে এক হয়ে গেল। তৃতীয় দিনে সবার চোখের সামনে বিশাল ঝড় উঠল, আর সান্তিয়াগো সত্যি নিজেকে বাতাসে মিলিয়ে দিল, এক জায়গা থেকে অন্য জায়গায়। অবিশ্বাস্য। সৈন্যরা নিশ্চয়ই হয়ে গেছিল। একেবারে। তারা ভয় পেয়ে ওদের ছেড়ে দেয়। এরপর অ্যালকেমিস্ট একটা মঠ পর্যন্ত সান্তিয়াগোর সাথে আসেন, তারপর বিদায় নেন। সান্তিয়াগো একা এগিয়ে যায় পিরামিডের দিকে। হ্যাঁ, তার স্বপ্নের চূড়ান্ত গন্তব্যে। অবশেষে সে পৌঁছাল। পিরামিডের কাছে গিয়েই কি সে গুপ্তধন খুঁজে পেল? সে পৌঁছাল। পিরামিডের বিশালত্বের সামনে দাঁড়িয়ে সে অভিভূত হল। স্বপ্নে দেখা সেই জায়গায় মাটি খুঁড়তে শুরু করল, অনেক আশা নিয়ে। পেল কিছু? না, অনেক খুঁড়েও কিছু পেল না। উল্টে রাতে কয়েকজন ডাকাতে সে ওকে ধরল। আবার বিপদ। সৈনিক। তারা ভাবল এই গুপ্তধন খুঁজছে, ওকে মারধর করল, ওর কাছে যা সামান্য সোনা ছিল সেটাও কেড়ে নিল। উফ, এত কষ্ট করে এসে এই অবস্থা। ঠিক সেই সময় যখন ও মার খেতে খেতে বলছে যে সে একটা স্বপ্ন দেখে স্পেন থেকে এত দূর এসেছে, তখন ডাকাতদের সর্দার হো হো করে হেসে ওঠে, বলে, স্বপ্ন? আমিও তো এইখানেই দাঁড়িয়ে একবার স্বপ্ন দেখেছিলাম। সেও স্বপ্ন দেখেছিল? হ্যাঁ, সে বলে, স্বপ্নে দেখেছিলাম স্পেনের এক ভাঙা গির্জার পাশে একটা সাইক্যামোর গাছের নিচে গুপ্তধন আছে। কিন্তু আমি কি তোর মতো বোকা যে একটা স্বপ্নের জন্য এত দূর যাব? কি? তার মানে তো? ঠিক তাই। ওই কথাটা শোনার সাথে সাথেই সান্তিয়াগোর কাছে সব পরিষ্কার হয়ে গেল। যন্ত্রণার মধ্যেও সে হেসে ফেলল। সে বুঝল গুপ্তধনটা কোথায়। হ্যাঁ, বুঝল গুপ্তধন মিশরে নয়, সেটা আছে সেখানেই যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল, স্পেনের ওই গির্জায়, ওই সাইক্যামোর গাছের নিচেই। পুরো যাত্রাটা তাহলে একটা বৃত্ত সম্পূর্ণ করল। একদম। তাহলে সে আবার স্পেনে ফিরল এবং গুপ্তধনটা পেল। হ্যাঁ, সে আবার ফিরে গেল স্পেনে, সেই পুরনো পরিত্যক্ত গির্জায়, সেই সাইকামোর গাছটার নিচে মাটি খুঁড়ল। এবং সত্যিই পেল মোহর মণিমাণিক্যে ভরা এক বিশাল সিন্দুক, তার স্বপ্নের গুপ্তধন। তাহলে কি বলবো যে এত কষ্ট, এত ঘোরাঘুরি সব বেকার গেল? গুপ্তধন তো বাড়ির কাছেই ছিল। না না, এখানেই তো উপন্যাসের আসল কথাটা। যাত্রাটা মোটেই বেকার যায়নি। ওই সিন্দুকটা তো একটা প্রতীক। হ্যাঁ, সান্তিয়াগোর আসল গুপ্তধন তো ওই মোহরগুলো নয়। আসল গুপ্তধন হল ওর অভিজ্ঞতা, ওর জ্ঞান, ওর রূপান্তর। মানে এই যাত্রাপথে যা যা সে শিখল। ঠিক। ট্যাঞ্জিয়ারের ধাক্কা, ক্রিস্টাল ব্যবসায়ীর দর্শন, মরুভূমির শিক্ষা, ইংরেজের বইপ্রীতি, ফাতিমার ভালোবাসা, অ্যালকেমিস্টের জ্ঞান, প্রকৃতির ভাষা বোঝা, ভয়কে জয় করা, এই সব মিলিয়ে সে আর আগের সান্তিয়াগো নেই। সে বদলে গেছে। একদম। এই নতুন সান্তিয়াগো, যে নিজের মনকে চেনে, বিশ্বের আত্মাকে বোঝে, এটাই তার আসল অর্জন। রূপান্তরিত সত্তাটাই তার আসল গুপ্তধন। খুব সুন্দর বললেন। গন্তব্যের চেয়ে যাত্রাটাই মুখ্য হয়ে উঠল। আচ্ছা, গল্পের শেষে কি হয়? সে কি গুপ্তধন নিয়ে থিতু হয়? না, শেষটা বরং আরেকটা শুরু। গুপ্তধন পাওয়ার পর সে আবার মরুভূমির দিকে যাওয়ার জন্য তৈরি হয়। আবার? কেন? ফাতিমার জন্য। সে এখন জানে ভালোবাসা আর ব্যক্তিগত কিংবদন্তি একসাথে চলতে পারে। তারা একে অপরের পরিপূরক। বাতাসের মধ্যে সে ফাতিমার ডাক শুনতে পায়। তার মানে যাত্রা চলতেই থাকে। জীবনটাই তো একটা যাত্রা। তাই বলা যায়, দি অ্যালকেমিস্ট খুব সহজ করে কিছু গভীর কথা বলে। জীবনের মানে হল নিজের স্বপ্ন বা ব্যক্তিগত কিংবদন্তিকে খুঁজে নেওয়া আর সেই পথে চলা। বাধা তো আসবেই। হ্যাঁ, কিন্তু সেই বাধাগুলো আসলে শত্রু নয়, শিক্ষক। তারা আমাদের শেখায়, আমাদের ভেতরটাকে আরও মজবুত করে। আর চারপাশের লক্ষণগুলো চেনা, নিজের মনকে শোনা। ঠিক। ভয়কে জয় করা, ভালোবাসার শক্তি বোঝা, আর এই পুরো মহাবিশ্বের সাথে নিজেকে একাত্ম ভাবা, এই বিষয়গুলোই বইটাকে এত স্পেশাল করে তুলেছে। হয়তো এই আলোচনা শুনে বা বইটা পড়ে একটা প্রশ্ন মনে আসতে পারে, আমাদের নিজেদের জীবনের গুপ্তধনটা কোথায়? সেটা কি দূরে কোথাও, নাকি খুব কাছে? হয়তো আমাদের ভেতরেই, বা যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এই উত্তরটা মনে হয় সবার নিজের খুঁজে নেওয়ার। সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। আশা করি পাওলো কোয়েলহোর দি অ্যালকেমিস্ট নিয়ে আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যারা পড়েছেন তাদের হয়তো পুরনো স্মৃতি তাজা হলো, আর যারা পড়েননি হয়তো পড়তে ইচ্ছে করবে। এটা সত্যিই এক অসাধারণ রূপক কাহিনী, যা বারবার আমাদের নিজেদের পথটা খুঁজে নিতে সাহায্য যোগায়।